বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দেশজুড়ে কড়া সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ে সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এদিকে সব বন্দর ২৪ ঘন্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর আগামী ২৪ ঘন্টাই চালু থাকবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন। এরপর জানাবো, জাতি হিসেবে ৫৫ বছরে নিজেদের কতটুকু বিকশিত করতে পেরেছি প্রশ্ন মাহমুদুর রহমানের। জাতি হিসেবে গত ৫৫ বছরে বাংলাদেশ কতটা বিকশিত হতে পেরেছে এমন প্রশ্ন তুলেছেন আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, একটি জাতি হিসেবে সফল হতে হলে আগে নিজেদের জাতিসত্তার সংজ্ঞা নির্ধারণ করতে হবে। এদিকে লন্ডনে আর শিলংয়ে তো ছিলাম না, গুপ্ত বলেন কেন? বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে, আপনাদের মতো লন্ডন আর শিলংকে পলাতক ছিলাম না, আমরা বাংলাদেশের মাটিতেই ছিলাম, তাহলে কেন গুপ্ত বলেন? প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনার চারপাশে মন্ত্রী এমপি যারা আছে তাদের ভুল কথায় বিভ্রান্ত হবেন না। আজ রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, অমিত শাহর পদত্যাগ দাবিতে আন্দোলন জোরালো হচ্ছে। গত ২০ জুলাই প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনে দিল্লিতে পুলিশের দমন-পীড়নের ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা এআইএসএ সভাপতি নেহা। একই সঙ্গে দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারকে অপসারণ এবং গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতেও আন্দোলনের অংশ হিসেবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেহা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। জাতি হিসেবে ৫৫ বছরে নিজেদের কতটুকু বিকশিত করতে পেরেছি প্রশ্ন মাহমুদুর রহমানের। জাতি হিসেবে আমরা গত ৫৫ বছরে বাংলাদেশ কতটা বিকশিত হতে পেরেছে এমন প্রশ্ন তুলেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, একটি জাতি হিসেবে সফল হতে হলে আগে নিজেদের জাতিসত্তার সংজ্ঞা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে উচ্চশিক্ষাকে দলীয়করণ মুক্ত করতে এবং শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিপ্লব ও বিজয়ের ৩৬ জুলাই নতুন প্রত্যাশা আগামীর ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। ইউনিভার্সিটি রিসার্চ লিংক বা ইউটিএল আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান।
মাহমুদুর রহমান জানিয়েছেন যে জাতিসত্তা বিনির্মাণে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে, দেশের জনগোষ্ঠীগুলোকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে, শিক্ষকদের ভালো মানুষ হতে হবে, আধুনিক একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প হবে না। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যেসব বিদ্যাপীঠ রয়েছে সব জায়গায় দেখতে পাচ্ছি যে সেখানে মূলত এমন ধরনের কার্যক্রম চালানো হচ্ছে সেখানে শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের কদর করা হচ্ছে, আর যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের বেলায় কেউ আসলে তাদের পাত্তাই দিতে চাইছে না। সুতরাং বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আর কারো মধ্যেই এমন বিষয় যেন আমরা পরিলক্ষিত হতে না দেখি যেটা দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেবে। এখন আর ছাত্রলীগ বা বিএনপি ছাত্রদল নয়, বরং সবাইকে ভালো করে পড়াশোনা শিখে দেশকে কিছু দেওয়ার সময় এসেছে। দেশজুড়ে কড়া সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ে সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে যে পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে ডিউটির সময় বা ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের সদস্যদের সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না, অর্থাৎ আনঅ্যাটেন্ডেন্ট অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। লন্ডন আর শিলংয়ে তো আমরা গুম ছিলাম না, 17 বছর আমরা পালিয়ে যাইনি, দেশের মাটিতেই ছিলাম, তাই আমাদেরকে গুপ্ত বলেন কার কথা মতো? সরকারকে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি সরকারের উদ্দেশ্য করে বলেছেন যে আপনার পাশের কিছু সুসময়ের নেতাকর্মী রয়েছে যাদেরকে বিগত 17 বছর আসলে দেশের কোনো কাজে দেখা যায়নি। এখন স্বৈরাচারের পতনের পর দেখা যাচ্ছে তারা বাংলাদেশে খুব গুরুত্ব সহকারে তারা এখন নেতৃত্ব নিয়ে অনেক টানা হেচড়া করছে। তাদের কথায় অনুপ্রাণিত হয়ে জামাতকে এমন কিছু বলবে না যাতে করে ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে জামাত বড় ধরনের কোনো উদ্যোগ নিতে বাধ্য হয়। আপনাকে যথাযথভাবে হুঁশিয়ারি করে দিচ্ছি যে গুপ্ত বলার আগে আপনার নিজের অবস্থান দেখুন। বিদেশে পলাতক ছিল কারা? বিদেশে পলাতক ছিল হচ্ছে বিএনপির নেতা তারেক রহমান 17 বছর লন্ডনে পলাতক থাকার পর তারা এখন জামাতের নেতাকর্মীদেরকে গুপ্ত বলে। কতটা নির্লজ্জ এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে নিজেরাই পলাতক থাকার পর তারা এখন আমাদেরকে গুপ্ত বলছে, অথচ নিজেরাই সব থেকে বড় গুপ্ত বলার আগে আপনারা সবাই আরও সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যান। যদি সেটা করতে না পারেন ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। বিএনপির এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে তারা আর ভবিষ্যতে কোনোদিন কোনো কিছুই করতে পারবে না। তাই এখনই বিএনপিকে এসব বিষয় নিয়ে খুব সতর্ক অবস্থানে থাকার জন্য জানানো হয়েছে। সব বন্দর 24 ঘন্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আমদানি রপ্তানি কার্যক্রম আরও
গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘন্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসা এবং শিল্প উদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, বৈঠকে বেসরকারি খাতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল চট্টগ্রাম কিংবা ঢাকা বিমানবন্দরের আমদানি রপ্তানি সংক্রান্ত বাণিজ্যিক কার্যক্রম ২৪ ঘন্টা চালু করা যায় কিনা। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন যে সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে যেন বাংলাদেশের প্রতিটি বন্দর ২৪ ঘন্টায় সেবা দিতে পারে তা নিশ্চিত করতে হবে। এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে। তিনি আরও জানান, শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা, বিনিয়োগ পরিবেশ ও ব্যবসা সংক্রান্ত সম্প্রসারণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাহাদি আমিন আরও জানান, দেশে বিদ্যমান বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা এর আওতাধীন এলাকায় কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় সে বিষয়ে যে জটিলতা রয়েছে সবকিছু ঠিকঠাক করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।